একজন অভিনেত্রী শুটিংয়ের সময় ছাদ থেকে পড়ে যেয়ে মারা যায়। তার মৃত্যুটা কি সুইসাইড ছিল নাকি খুন, সেটা নিয়েই ধোঁয়াশার সৃষ্টি হয়। পুলিশ তদন্ত করতে শুরু করে, আর সেই তদন্তে একের পর এক মুখোশের আড়াল থেকে বের হয়ে আসে ভয়ঙ্কর সব রহস্য। কি সেই রহস্য, আর পুলিশ কিভাবে এই কেসটার সমাধান করেছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2021 সালে হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ওয়েব সিরিজ নাকাবের সিজন 1 পুরোটা। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতেই একজন পুলিশ অফিসারকে বলতে দেখা যায়, আমার জীবনটাও 8-10টা নারীর মতো সাধারণই ছিল, কিন্তু যখন থেকে এই কেসটা আমি হাতে নিয়েছি আমার জীবনটা বদলে যেতে থাকে। আমার জীবনের ওপরে যে নাকাবটা ছিল সেটা সরে যায়। কি ছিল সেই কেসটা? এরপরেই দেখা যায় একটি শুটিং সেটে শুটিং চলছে। সেখানে উমা এবং গোবিন্দ শুটিং করছিল। শুটিংয়ের একটা পর্যায়ে উমার বাবা সেখানে চলে আসে এবং তারা একে অপরকে হাক করে। শুটিংয়ের সুযোগ পেয়ে উমার বাবার রোল প্লে করার লোকটি উমাকে বাজেভাবে স্পর্শ করতে থাকে। এটা বুঝতে পারে উমা, কিন্তু তার কিছুই করার ছিল না। এই জন্য শুটিং শেষ হওয়ার সাথে সাথে তাকে একটা চিমটি কেটে সেখান থেকে চলে যায় সে। শুটিং কাট হওয়ার সাথে সাথে সেই নায়িকা, যার আসল নাম বিভা, সে একটু রেস্টে চলে যায়। আর যাওয়ার সাথে সাথে সেই বৃদ্ধ লোকটিকে সে মনে মনে বকাঝকা করতে থাকে। এরপরে বিভা তার পিএস রূপাকে ডাকে এবং বলে তার একটু ব্রেক লাগবে। এই জন্য সে তার মোবাইল এবং সিগারেটের প্যাকেটটি নিয়ে ছাদের উপরে চলে যায়। রূপা বিভাকে জিজ্ঞেস করে, আমি কি আপনার সাথে আসব? বিভা তখন বলে, জীবনের কিছু পথ একাই চলতে হয়, আমার একটু ফ্রেশ এয়ার লাগবে, আমি 15 মিনিটের মধ্যেই ফিরে আসব, তুমি টেনশন করো না। বিভা ছাদের উপরে যেয়ে সিগারেট খেতে থাকে, আর ঠিক তখনই সে মনে করতে থাকে তার ফ্যামিলি থেকে তাকে কি কি প্রেশার দেওয়া হচ্ছিল। তার বাবা তাকে বলেছিল তার 20 লাখ টাকা প্রয়োজন, অন্যদিকে বিভার ভাই তাকে বলেছিল তারও একটা হেল্প লাগবে, কিছু টাকা লাগবে। অন্যদিকে অন্য একজন মহিলা তাকে বলেছিল এই রাস্তায় শুধুমাত্র আসা যায়, ফিরে যাওয়া যায় না। বিভা এইসব কিছু ভাবছিল, তাকে অনেক টেন্স দেখাচ্ছিল। অন্যদিকে 15 মিনিট শেষ হয়ে যায়। ডিরেক্টর রূপাকে বলে বিভাকে ডেকে নিয়ে আসার জন্য। দেখা যায় রূপা তড়িঘড়ি করে ছাদে আসে এবং আসার সময় সে বিভাকে কল করতে থাকে, কিন্তু তার মোবাইলটা অফ ছিল। ছাদের উপরে যখনই সে আসছিল একটা সময় সে কিছু একটা পড়ার শব্দ শুনতে পায়, কিন্তু তাড়াহুড়ো থাকায় সেটা আর দেখে না। সে ছাদের উপরে চলে যায় এবং বিভাকে খুঁজতে থাকে। আশেপাশে কোথাও সে বিভাকে খুঁজে পায় না। একটা সময় যখন ছাদ থেকে নিচে তাকায় সে অবাক হয়ে যায়, বিভার মৃত দেহটা সেখানে পড়েছিল। রূপা চিৎকার করে ওঠে। অন্যদিকে এতক্ষণে নিচে মানুষ জড়ো হয়ে গেছে। এদিকে আদিতিকে দেখানো হয় যে তার দাম্পত্য জীবনে একেবারেই সুখী ছিল না, শুধুমাত্র সংসারটা করা দরকার তাই সে করছে। আদিতির কথা হচ্ছে, জীবন থেকে যদি অনেক কিছু চাওয়া না থাকে তাহলে সেই জীবন নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। তার জীবনটা ঠিক তেমনই। রাতের বেলা আদিতি যখন ঘুমাতে যাবে দেখা যায় তার শাশুড়ি সেখানে এখনো সিরিয়াল দেখছিল এবং তাকে যাওয়ার আগে কিছু কাজ করে যেতে বলে। আদিতি বলছিল যে এই রাতটাও 8-10টা রাতের মতো সাধারণ রাতই ছিল, যদি না সেই কেসটা হাতে আসতো আমার। আদিতি যখনই ঘুমাতে যাবে ঠিক তখনই তার ফোনটা বেজে ওঠে এবং জানা যায় একজন টিভি অভিনেত্রীর মৃত্যু হয়েছে, আর তাকে সেখানে যেতে হবে কারণ আদিতি পুলিশের ফরেন্সিক ডিপার্টমেন্টে কাজ করে। অন্যদিকে শুটিং সেটে খবর পেয়ে পুলিশ চলে আসে। এরপরে পুলিশ অফিসার পবন ভিস্ট উজ্জ্বল খান নামের সেই বৃদ্ধ লোকটিকে প্রশ্ন করতে থাকে যে এখানে আসলে কি হয়েছিল। তখন উজ্জ্বলকান্ত বলে, এখানে নাটকের শুটিং হচ্ছিল, আমরা একসাথেই শুটিং করছিলাম। শুটিং কাট হওয়ার পরে বিভা চলে যায় 15 মিনিটের ব্রেকে, কিন্তু তারপরে হুট করেই সে ছাদ থেকে লাফ দিয়ে বসে। পবন জিজ্ঞেস করে, আপনি কোথায় ছিলেন? উজ্জ্বলকান্ত বলে, আমি এখানেই সবার সাথে ছিলাম। এদিকে জনপ্রিয় টিভি অভিনেত্রীর এরকম মৃত্যুর খবর পেয়ে মিডিয়ার লোকেরা সেখানে হুড়হুড় করে চলে আসে আর বিভিন্ন নিউজ করতে শুরু করে। গোবিন্দ বলে সেও এখানেই ছিল শুটিং এর পরে। শুটিং কাট হওয়ার পরে তারা রেস্ট নিচ্ছিল, কিন্তু বিভা গিয়েছিল ছাদের উপরে। পবন গোবিন্দকে জিজ্ঞেস করে, আপনার সাথে বিভার সম্পর্কটা কেমন ছিল? গোবিন্দ বলে, ভালো, আমরা বন্ধু ছিলাম। পবন জিজ্ঞেস করে, আপনারা কি শুধুই বন্ধু ছিলেন নাকি তার থেকেও বেশি কিছু? গোবিন্দ বলে, আমরা ক্লোজ ফ্রেন্ড ছিলাম। পবন সেখানে সবাইকে একে একে জিজ্ঞেস করছিল। ঠিক তখনই সেখানে আদিতি চলে আসে। পবন তাকে লেট হওয়াতে কিছুটা কথা শোনায় এবং দ্রুত কাজে লেগে যেতে বলে।
আদিতি যে জায়গায় ক্রাইম হয়েছে তার আশপাশটা ভালো করে দেখে এবং সেখান থেকে এভিডেন্স কালেক্ট করতে শুরু করে। সেখানেই আদিতি বিভার মোবাইলটা পড়ে থাকতে দেখে। সে মোবাইলটা নিজের কাছেই রেখে দেয়। এরপরেই পবনকে দেখা যায় সবাইকে বলে যে সবার ফোনগুলো পুলিশদের হাতে দিয়ে দেওয়ার জন্য, কারণ শুটিং সেটে অনেকেই ভিডিও করে, ছবি তোলে, সেই সব কিছু থেকে হয়তোবা তারা কোনো প্রমাণ পেতে পারে। ঠিক তখনই সেখানে জোহরা মেহতা নামের একজন মহিলা আসে এবং পাবনকে বলে তাহলে আমার ফোনটাও নিয়ে নিন। তখনই জোহরার মোবাইলে ডিসিপি আনন্দ কল করে এবং পাবনকে বলে তাড়াতাড়ি সেখান থেকে কাজ শেষ করে সেখান থেকে চলে আসো। তুমি তো জানো এই কেসটা কতটুকু সেন্সিটিভ, তাই যত দ্রুত সম্ভব কাজটা শেষ করে দ্রুত সেখান থেকে চলে আসো। এইদিকে আদিতিকে দেখা যায় শুটিং সেট এবং ছাদের ওপর সব জায়গা থেকে সে এভিডেন্স কালেক্ট করে। এরপরে পবনকে দেখা যায় বিভার পিএস রূপাকে জিজ্ঞাসাবাদ করে। রূপা কান্না করতে করতে সবকিছু বলে দেয় যে তখন কি হয়েছিল। তখনই রূপার কথা থেকে আমরা জানতে পারি ঘটনার সময় উজ্জ্বলকান্ত এবং গোবিন্দ দুজনকেই ছাদের পথ থেকে আসতে দেখা যায়, যদিও তারা দুজনেই বলেছিল সেই সময়টাতে তারা শুটিং সেটে ছিল। কিছুক্ষণ পরেই দেখা যায় আবারও ডিসিপি আনন্দ কল করে পবনকে। এরপরেই বলে এই কেসটাতে তুমি তোমার ব্রেন ইউজ করো না, যেটা বলছি সেটা করো, দ্রুত কেসটা মিটিয়ে সেখান থেকে চলে আসো। এতে রেগে যায় পবন। ফোন রাখার পরেই সে আদিতিকে বলে তাড়াতাড়ি কাজ শেষ করো। এদিকে সকাল হতেই সব জায়গায় নিউজ করা হয় যে জনপ্রিয় টিভি অ্যাক্টর ভিভা মৃত্যু হয়েছে, যে বর্তমানে প্রডিউসার জোহরার একটি নাটকে কাজ করছিল। এদিকে সাত সকালে আবারও আদিতিকে অফিসে চলে আসতে দেখা যায়। তার এক কলিগ যার নাম ছিল শোভা তাকে জিজ্ঞেস করে এত সকালে কেন আসলে, কালকে তো তোমার নাইট ছিল, এই তাকে ফাইল জমা দিতে হবে, এছাড়া বাসায় থেকেই বা সে কি করবে। এদিকে পবনকে বাকি দুইজন পুলিশ অফিসার সেই ক্রাইম স্পট থেকে যেসব এভিডেন্সগুলো পাওয়া গেছে সেগুলো দেখাতে থাকে, যেখানে বিভার কিছু জিনিসপত্র ছিল, যার মধ্যে একটা জিনিস ছিল খুবই সেন্সিটিভ। পবন সেই জিনিসটা দেখার পরে বলে এটা আদিতিকে দেওয়ার দরকার নেই, কারণ এই সব জিনিসগুলোই আদিতিকে দেওয়া হবে, যেহেতু সে ফরেন্সিক ডিপার্টমেন্টের একজন অফিসার। কিন্তু বাকি পুলিশ অফিসাররা বলে এটাও তো একটা এভিডেন্স হতে পারে। এতে পবন রেগে যায় আর বলে আমি যেটা বলছি সেটা করো। এছাড়া পবন রেগে যে আরো কিছুটা কথা বলে যে আজকে সকালেই আমার টেবিলে ফাইল জমা দেওয়ার কথা ছিল, এখনো সে নেই, কোথায় গেছে। 6 মাসের একটা কোর্স করে আমার ডিপার্টমেন্টে চলে এসেছে আমার সাথে ডিউটি করতে। পবনের এই কথাগুলো শুনে বোঝা যাচ্ছিল সে আদিতিকে তেমন একটা পছন্দ করে না। এদিকে পাশের টেবিল থেকে আদিতি বসে এসব শুনছিল আর সে কিছুটা হতাশ হয়। দেখা যায় বিভার মৃত্যুতে টিভিতে আরো কয়েকজন অভিনেত্রীরা সাক্ষাৎকার দিতে থাকে, যেখানে তারা বলে বিভার মৃত্যুর কোনো কারণই তারা দেখতে পায় না, যেহেতু সে খুব ফেমাস একটা নাটকে অভিনয় করছিল, যেখান থেকে সে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল। এছাড়া আমি শুনতে পেরেছি তার বয়ফ্রেন্ডের সাথে তার রিলেশনটাও খুব ভালো ছিল, সে তাকে প্রপোজ করেছে। তো যার লাইফটা এত ভালো কাটছে তার সুইসাইড করার কোনো প্রশ্নই ওঠে না। আমি নিশ্চিতভাবে বলতে পারি বিভাকে কেউ খুন করেছে। এদিকে বাড়িতে যখন আসে তখনই আদিতি শাশুড়ি তাকে বলে যে কিচেনে কিছুটা দুধ পড়ে গেছে, সেটা যেন সে পরিষ্কার করে দেয়। কিন্তু তখনও আদিতির শাশুড়ি বসে বসে সিরিয়ালই দেখছিল। আদিতি ভাবতে থাকে তার জীবনটা এক পেশে হয়ে গেছে, অফিস টু বাসা, বাসা টু অফিস, সেখানেও কাজ এখানেও কাজ, তার প্রত্যেকটা দিন যেন একটা ফটোকপি। বাসায় আসার পরে সব কাজ শেষ করে আবারও যখন আদিতি সেই কেসটা নিয়ে ভাবতে থাকে, সে ভাবে কেন এই কেসটাকে সে তার মাথা থেকে সরাতে পারছে না। যখনই এই কেসটা নিয়ে ভাবতে থাকে তখনই তার মনে পড়ে যে সবকিছু জমা দিলেও বিভার মোবাইলটা আদিতি এখনো জমা দেয়নি, তাই সেই মোবাইলটা খোলার চেষ্টা করে। সে কিছুক্ষণ চেষ্টা করার পরে বিভার মোবাইলটা খুলতে পারে আদিতি, কিন্তু সেখানে ফোল্ডারে ছোট্ট একটা ভিডিও ছিল। সেই ভিডিওটা প্লে করতেই সেটা করাপ্টেড হয়ে যায়। সেখানে আরো একটা ভিডিও ছিল, সেটা প্লে করতে দেখা যায় সেখানে বিভাই ছিল। বিভা ইচ্ছে করে ভিডিওগুলো রেকর্ড করছিল। বিভা সেই ভিডিওতে বলছিল নাটকের ভেতরে আমার জীবন যতটা ভালো দেখা যায়, যতটা আদর্শ দেখা যায়, আমার জীবনটা এর থেকে অনেক বেশি আলাদা। সে আরো বলে আমার জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে এক একটা নাকাব পরা রয়েছে, সেই নাকাব যদি খুলে ফেলা হয় তাহলে অনেকগুলো মানুষের নাকাব খুলে যাবে, তাদের মুখোশ বের হয়ে আসবে। পরের দিনই মিডিয়াগুলোতে আবারও নিউজ দেখানো হয় যে মিভার মৃত্যুর কেসটা নিয়ে যে তদন্ত করছে সেই পাবন বিস্টেরও একটা অতীত রয়েছে। সে একজন এনকাউন্টার স্পেশালিস্ট ছিল, কিন্তু কোনো একটা কেসে নিরপরাধ একজন লোককে এনকাউন্টার করার জন্য তার শাস্তি হয়েছিল, সাসপেনশন হয়েছিল, এরপরে অনেক কিছু ঘটে গিয়েছিল। এই ধরনের একজন পুলিশ অফিসারকে বিভার কেসটা কেন দেওয়া হলো। এরপরে পাবনকে দেখা যায় ডিসিপি আনন্দ গাইতন্ডের সাথে দেখা করতে, কেন আনন্দ পাবনকে বলে অর্ডার অনুযায়ী কেস সলভ করলে অনেক দ্রুত কেসগুলো সলভ হয়ে যাবে। এছাড়া মিডিয়া এই কেসটা
কেসটাকে অনেক তামাশা বানিয়ে ফেলেছে, তাই যত দ্রুত সম্ভব কেসটা আমাদের সমাধান করতে হবে। তাই আমি যেভাবে বলবো সেভাবেই কাজ করো। এছাড়া আনন্দ পাবনকে তার অতীতের কথাও কিছুটা মনে করিয়ে দেয়। এরপরে পাবন সেখান থেকে চলে যাওয়ার সময় আনন্দ তাকে বলে, বিভার যেসব জিনিসপত্র পাওয়া গেছে সেগুলো তুমি পার্সোনালি যেয়ে তাদের বাসায় দিয়ে আসবে, যেহেতু সে একজন অ্যাক্ট্রেস ছিল, তাদের ভালো লাগবে। এদিকে বিভার বাড়ির দৃশ্য দেখানো হয়, যেখানে শোকে কাতর ছিল সবাই। তখনই বিভার বাবা বিভার মাকে বলে, আজকে সন্ধ্যা 6টায় একটা প্রেস কনফারেন্স ডাকা হচ্ছে, সেখানে মিডিয়ার লোকেরা আমাদের সাথে কিছুটা কথা বলতে চায়। বিভার মা বলে, এখন তো এইসব কিছু বাদ দাও, আমার আর ভালো লাগছে না, আমার মেয়েটা চলে গেছে। বিভার বাবা তখন বলে, তোমার এসব কথা তখন ভাবা উচিত ছিল, যখন তুমি ওকে অডিশনে পাঠিয়েছিলে। এদিকে আদিতি বিভার মোবাইলটা নিয়েই পড়েছিল, সে বিভার ভিডিওগুলো দেখছিল। অফিসে আসার পরেও সে বিভার কেসটা নিয়ে ভাবছিল, যদিও তার এখন তেমন কোনো কাজ ছিল না। ক্রাইম সিন থেকে পাওয়া এভিডেন্স ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে, রিপোর্ট না আসা পর্যন্ত তার তেমন কোনো কাজ নেই। কিন্তু মাথা থেকে সে এই কেসটা কোনোভাবেই ছাড়তে পারছিল না। এরপরে সেই শোক সভায় বিভার পিএস রূপাকে দেখা যায়, যে প্রচন্ড কান্নাকাটি করছিল। সে বিভার মাকে বলছিল, ম্যাডামকে আমি কখনো ভুলতে পারবো না, কারণ বিভা রূপাকে অনেকভাবে অনেক টাকা পয়সা দিয়েও সাহায্য করত, সে তাকে অনেক ভালোবাসতো। এরপরেই দেখা যায় সেখানে উজ্জ্বলকান্তকে আরো একটা লোকের সাথে কথা বলতে, সেখানে তারা বলাবলি করছিল যে বিভার অন্য একটা রিলেশন ছিল, অ্যাফেয়ার ছিল, এইসব আরো বিভিন্ন কথা সেখানে তারা বলাবলি করছিল। ঠিক তখনই সেখানে পুলিশ অফিসার পাবন চলে আসে বিভার জিনিসপত্রগুলো দেওয়ার জন্য। সেখানে সে জোহরার সাথে কথা বলতে থাকে। জোহরা বলে, এখানে বিভার ফোনটা তো নেই। পাবন বলে, আমরা বিভার ফোনটা পাইনি, অর্থাৎ আদিতি ফোনের বিষয়টা কাউকে বলেনি। তখনই জোহরা বলে, হয়তোবা অন্য কেউ পেয়েছে, আমি খোঁজ নিচ্ছি। যখনই পাবন এবং জোহরা একসাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, ঠিক তখনই গোবিন্দের কাছে একটা ফোন আসে। ফোনটা পেয়ে তড়িঘড়ি করে সে বাইরে চলে আসে। এরপরেই গোবিন্দকে দেখা যায় গাড়িতে আরো একটি ছেলের সাথে বসে ড্রাগস নিচ্ছিল, আর বলছিল সবাই সেখানে মেলোড্রামা করছে, ওভার অ্যাক্টিং করছে, আর কিছুক্ষণ সেখানে থাকলে আমি মরেই যেতাম, তুমি এখানে এসে আমাকে বাঁচিয়েছ। ঠিক তখনই দেখা যায় গাড়ির পেছনে বসে এই সব কথাগুলো শুনছিল পুলিশ অফিসার পবন। পবন আসলে গোবিন্দকে খেয়াল করেছিল। গোবিন্দ পুলিশ অফিসার পবনকে দেখে অনেকটাই ভয় পেয়ে যায়, নার্ভাস হয়ে যায়, আর যেহেতু সে ড্রাগস নেওয়ার সময় ধরা পড়েছে, সে আরো বেশি নার্ভাস হয়ে যায়। পবন তাকে জিজ্ঞেস করে, তোমার সাথে তো বিভার একটা সম্পর্ক ছিল, তারপরে এমন কথা তুমি কিভাবে বলতে পারলে? গোবিন্দ বলে, কোনো সম্পর্ক ছিল না, মিডিয়াতে হাইপ তোলার জন্যই এমনটা হয়েছে, আমার সাথে ওর সাথে কোনো সম্পর্কই ছিল না। আদিতিকে দেখা যায় রাতে বাসায় আসার পরে আবারও সেই বিভার মোবাইলটা আনলক করার এবং কিছু ফোল্ডার ওপেন করার চেষ্টা করছিল। ঠিক তখনই তার হাজব্যান্ড সেখানে চলে আসে। আদিতিকে কাজ করতে দেখে বলে, তোমাকে তো বলেছি একবার, অফিসের কাজ বাসায় নিয়ে আসবে না, বাসায় কত কাজ পড়ে রয়েছে, এমনটা করলে হবে না। তখনই আদিতির মনটা আরো কিছুটা খারাপ হয়ে যায়। অন্যদিকে পবন যখন গোবিন্দকে জিজ্ঞাসাবাদ করছিল, সে বলে, আমি আরো একটা কথা শুনতে পেয়েছি, বিভার মৃত্যুতে সব থেকে বেশি লাভ হবে তার ভাইয়ের, কারণ বিভার নামে সে কোটি টাকার ইন্স্যুরেন্স করে রেখেছিল। বিভার মৃত্যুর পরে সেই কোটি টাকার ইন্স্যুরেন্স সেই ক্লেম করতে পারবে। রাতে আদিতি কিছুটা কাজ করার পরে সকালে অবশেষে বিভার মোবাইলের কিছু গোপন ফোল্ডার সে খুঁজে পায় এবং আনলক করতে পারে। অন্যদিকে তখনই আদিতির শাশুড়ি বসে টিভিতে নিউজ দেখছিল, যেখানে এসিপি আনন্দ গাইতন্ডে বিভার কেসটা নিয়ে কথা বলছিল। এদিকে আদিতি যখনই সেই ফোল্ডারটা ওপেন করে, সে দেখতে পায় সেখানে বিভা একটা লোকের সাথে ঘনিষ্ঠ হয়েছিল, আর সেই লোকটা আর কেউ নয়, এসিপি আনন্দ গাইতন্ডে। এটা দেখে আদিতি অবাক হয়ে যায়। জোহরাকে দেখা যায় বিভার শুটিংয়ের যে বাসটা ছিল সেখানে চলে আসে। সেখানে আসার পরে বিভার সেই বাসটা সে ভালো করে দেখতে থাকে, কিন্তু সেখানে বিভার মোবাইলটা সে খুঁজে পায় না, শুধুমাত্র তার মোবাইলের চার্জারটা খুঁজে পায়। তখনই জোহরা কল করে কোনো একজনকে। সেই লোকটা বলে, তুমি কি মোবাইলটা খুঁজে পেয়েছো? জোহরা বলে, না, শুধু তার চার্জারটা খুঁজে পেয়েছি। লোকটা জোহরাকে বলে, যে করে হোক বিভার মোবাইলটা খুঁজে বের করো। লোকটা জোহরাকে আরো বলে, তুমি পবনকে চেনো না, ও যা কিছু করতে পারে, তাই আমাদের সাবধান থাকতে হবে। এরপরে পবনকে দেখা যায় জোহরার সাথে কথা বলতে। সেখানে বলে, আপনি বিভাকে শেষবারের মতো কবে দেখেছিলেন? জোহরা বলতে থাকে, মৃত্যুর একদিন আগে, আর পরদিন থেকে শুটিংয়ে ছিল, আমিও ব্যস্ত ছিলাম, দুজনের দেখা হয়নি, আর আমার সিরিয়ালের অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল, ওর এই অ্যাক্সিডেন্টটা আমি কখনো ভুলতে পারবো না। তখনই পবন বলে, অ্যাক্সিডেন্ট না মার্ডার সেটা তো তদন্তের পরেই বোঝা যাবে। জোহরা বলে,
আপনার কি মনে হয় এটা মার্ডার কি করে হয়? ও ছাদের উপরে একাই ছিল, নিশ্চিত এটা একটা অ্যাক্সিডেন্ট। আর আপনি তো জানেন এই কেসটা নিয়ে আপনি যত টানবেন এটা তত লম্বা হবে। পবন সেখান থেকে চলে যাওয়ার পরে জোহরা আবারও সেই লোকটাকে কল করে আর বলে, পবনের বিষয়টা আমি দেখছি, তুমি টেনশন করো না, কিছুদিনের মধ্যেই মিডিয়া এই নিউজটা ভুলে যাবে। অন্যদিকে আদিতিকে দেখা যায় সে বিভার মোবাইলে এমন ভিডিও দেখে একেবারে অবাক হয়ে যায়। অন্যদিকে সেখানে আদিতির মোবাইলে আরও একটি ভিডিও ছিল যেখানে সে নিজে নিজেই কথা বলছিল। সেখানে বলছিল, যারাই এই ভিডিওটা দেখছো না কেন, তোমাদের কি মনে হয় এই ভিডিও দেখে তোমরা সব কিছু বুঝে গেছো? এখানে যে গেমটা চলছে সেটা তোমাদের বোঝার বাইরে। আদিতি দেখতে পায় বিভার মোবাইলে বিভা কথা বলছে এমন অনেকগুলো ভিডিও রয়েছে, আর সেই সবগুলো ভিডিও সে ধীরে ধীরে শুনতে শুরু করে। এদিকে জোহরাকে দেখা যায় তার সিরিয়ালের জন্য নতুন অ্যাক্ট্রেস সে খুঁজছে, আর এদিকে সেই লোকটা আবারও তাকে কল করে আর বলে, এখনো মিডিয়াতে সবাই এই নিউজটা নিয়ে কথা বলছে, যে করেই হোক সবার অ্যাটেনশনটা অন্যদিকে নাও। জোহরা বলে, তুমি টেনশন করো না, আমি কাজ করছি। এরপরেই দেখা যায় মিডিয়াতে বিভার ভাইয়ের নিউজটা চলে আসে। বিভার ভাই বিভার মৃত্যুর পিছনে থাকতে পারে, কারণ বিভার ভাই তার নামে কোটি টাকার ইন্স্যুরেন্স করিয়ে রেখেছিল। এই নিউজটা আসলে মিডিয়াতে ছড়িয়েছে জোহরাই, যাতে পুলিশ আর মিডিয়ার অ্যাটেনশনটা অন্যদিকে চলে যায়। এই নিউজটা যখন বিভার ভাই দেখতে পারে তখন সে জোহরার সাথে দেখা করতে আসে, কিন্তু জোহরা তার সাথে দেখাই করে না। রাতের পর রাত, দিনের পর দিন আদিতি কেসটা নিয়ে ভাবতে থাকে। সে ভাবতে থাকে আশেপাশে যত মিডিয়া, নিউজ, পুলিশরা রয়েছে সবাই এই কেসটাকে ঢাকার চেষ্টা করছে। তার মনে হচ্ছে সেই একমাত্র ব্যক্তি যে এই কেসটাকে খোলসা করার চেষ্টা করছে, সমাধান করার চেষ্টা করছে। এদিকে বিভা তার মোবাইলের ভিডিওগুলোতে বলছিল তার একজন কাছের মানুষ রয়েছে যার নামের প্রথম অক্ষর জেড, আর এই মানুষটা তার খুব কাছের। সে তার ঋণগুলো কখনোই পরিশোধ করতে পারবে না, এমনকি সেই লোকটা যদি তার জীবনটাও চেয়ে ফেলে সেটাও বিভা দিতে রাজি রয়েছে। জেড দিয়ে নামটা কার সেটা খুঁজে বের করতে থাকে আদিতি। তখনই সামনে আসে নামটা হচ্ছে জোহরা। আদিতি এইসব কিছু জানার পরে সাথে সাথেই জোহরার সাথে পার্সোনালি দেখা করতে আসে। আসলে আদিতির মনে বিভাকে নিয়ে অনেক প্রশ্ন ছিল, আর যেহেতু বিভার কাছের মানুষ ছিল জোহরা, তাই আদিতি ভাবে জোহরা হয়তো তার প্রশ্নের উত্তরগুলো দিতে পারবে। জোহরার সাথে দেখা হওয়ার পরে আদিতি বলে, বিভার মৃত্যুটা তার কাছে কিছুটা অদ্ভুত লাগছে, এমন তো হতে পারে না। বিভা যদি সুইসাইডই করতো তাহলে অবশ্যই সে কোনো সুইসাইড নোট রেখে যেত। এই বিষয়ে আপনি কিছু জানেন কিনা? বিভার মৃত্যু নিয়ে আদিতির এতটা শঙ্কা দেখে সন্দেহ জাগে জোহরার। সে বলে, তার মানে কি বিভার মোবাইলটা তোমার কাছে? এই জন্য তো বলি মোবাইলটা কোথায় গেল, আর পুলিশ বা মোবাইলটা পেল না কেন? মোবাইলের কথা শুনেই আদিতি কিছুটা চমকে যায়, সেখান থেকে চলে আসতে চায়। জোহরা আদিতিকে বলে, কেসটা নিয়ে নাড়াচাড়া করো না, কেসটা ক্লোজ, আর তুমি যেহেতু আমার কাছে এসেছো ভালোই করেছো। ঠিক তখনই সেখানে পবন চলে আসে। পবন আদিতিকে দেখে সেখানে কিছুটা চমকে যায়, এরপরেই বলে, আসলে আমরা একসাথে এসেছি। সেখান থেকে আসার সময় পবন তাকে কিছুটা ধমকে দেয় যে তাকে না বলে এখানে সে কেন এসেছে। যখনই আদিতি বাড়ি ফিরে সে দেখতে পায় তার শাশুড়ি অন্য কোথাও গেছে বেড়াতে, আর তার হাজব্যান্ড বাসায় একাই ছিল, যে মদ খেয়ে তাকে জোরাজোরি করতে থাকে শারীরিক সম্পর্ক করার জন্য। এতে আদিতি রেগে যায়, কারণ সে অফিস করে এসেছিল, তার শরীর টায়ার্ড ছিল। এই জন্য একটা সময় রেগে সে তার হাজব্যান্ডকে একটা চড় মেরে বসে। এতে তার হাজব্যান্ড অবাক হয়ে যায় যে আদিতি মুখ দিয়ে একটা কথা পর্যন্ত বলতো না, সে আজকে তাকে চড় মেরে বসেছে। এরপরে রাতে ফ্রেশ হয়ে আদিতি আবারও বিভার ভিডিওগুলো দেখতে থাকে, যেখানে বিভা বলছিল, তুমি কি জানতে চাও যে আমাকে এমনটা কে তৈরি করেছে, আর এই মুখোশের আড়ালে কে রয়েছে? তখনই বিভা জোহরার নামটা নেয়। জোহরাই তার এই অবস্থার জন্য দায়ী। আজকের যে বিভাতে যে পরিণত হয়েছে সেটার পেছনেও জোহরাই দায়ী। কিছুক্ষণ পরেই বিভা সে ভিডিওতে বলে, অ্যাকচুয়ালি আই লাভ জি, অর্থাৎ বিভা জোহরাকে ভালোবাসতো, তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। পবন আদিতিকে প্রচন্ড বকাঝকা করতে থাকে যখন সে জানতে পারে বিভার মোবাইলটা তার কাছে, কিন্তু আদিতি তাকে শান্ত করে আর বলে, সে বলেছে যে বিভার মোবাইলটা নষ্ট, সেটা এখন সে ওপেন করতে পারেনি, কিন্তু তারপরেও সে ওপেন করেছে। পবন বলে, ঠিক আছে, তুমি মোবাইলটা নিয়ে কালকে আমার কাছে আসবে, আমি তোমাকে একটা ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, আর তুমি যে আমার সাথে দেখা করতে আসছো এটা তুমি কাউকে বলবে না। বাসায় আসার পরে আদিতি ভাবতে থাকে সে আসলে মোবাইলটার কথা পবন এবং জোহরাকে বলেছে, কারণ এই কেসটা সে একা হ্যান্ডেল করতে পারতো না, তার একজন সঙ্গী দরকার। এই জন্যই সে পবনকে বলেছে, আর জোহরাকে বলেছে যাতে সে এই মোবাইলটা নেওয়ার জন্য কোনো ভুল স্টেপ নেয়, যার ফলে সে এই কেসটা সমাধান করতে পারবে। এদিকে মিডিয়া আরও একটা নিউজ প্রচার করতে থাকে, গোবিন্দ এবং বিভার মধ্যে যে প্রেমের সম্পর্কটা ছিল সেটা শুধুমাত্র টিআরপির জন্য করা ছিল। গোবিন্দের অন্য একজন গার্লফ্রেন্ড রয়েছে, আর কে সেই গার্লফ্রেন্ড? বিভার মৃত্যুর পেছনে কি গোবিন্দের গার্লফ্রেন্ডই দায়ী?
নিউজটা শোনার পরে জোহরা অন্য একজন লোককে কল করে এবং বলে গোবিন্দের নিউজটা কোনোভাবেই বাইরে আসা যাবে না, এরপরে মিডিয়া তাহলে আমাদের পেছনে চলে আসবে, আমাদের যে কোনো একটা ব্যবস্থা করে মিডিয়াকে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। পরে টিভি নিউজ থেকে জানা যায় জোহরা যে লোকটার সাথে কথা বলছিল সে একজন এমএলএ যার নাম বিকাশ। পরদিন সকালবেলায় আদিতিকে দেখা যায় পাবনের কাছে চলে আসে এবং বিভার মোবাইলে যে ভিডিওগুলো ছিল সেগুলো পাবনকে দেখায়, কিন্তু এসিপি আনন্দের সাথে বিভার যে ঘনিষ্ঠ ভিডিওটা ছিল সেটা পাবনকে সে দেখায় না। আসলে আদিতি এখনও পাবনকে পুরোপুরি বিশ্বাস করতে পারেনি, আসলেও সে এই কেসটা সলভ করতে চায় নাকি ক্লোজ। এরপরে আদিতি বলে এখানে আরও কিছু হিডেন ফোল্ডার রয়েছে যেগুলো আমি ওপেন করতে পারছি না, সেগুলোর সাইজও অনেক বড়, প্রায় 40 জিবির মতো, সেখানে ভেতরে অবশ্যই কিছু থাকতে পারে। পাবন বলে তাড়াতাড়ি সেগুলো ওপেন করার চেষ্টা করো। এদিকে আদিতির শাশুড়ি এবং তার হাজব্যান্ড মন্দিরে যাচ্ছিল, কিন্তু তারা বারবার আদিতিকে কল করলো, সে কলটা রিসিভ করে না কারণ সে তার কাজে ছিল। এই জন্যই আদিতির হাজব্যান্ডকে তার মা বলে যে তোমার ওয়াইফ তোমার হাত থেকে চলে যাচ্ছে, তাকে সামলাও। এদিকে আদিতিকে দেখা যায় সেখানে বসে বিভার মোবাইলের সেই গোপন ফোল্ডারগুলো ওপেন করার চেষ্টা করে, কিন্তু সেগুলো পাসওয়ার্ড প্রোটেক্টেড ছিল। জোহরা নাম দিয়ে অনেকবার খোলার চেষ্টা করে আদিতি, এরপরে বিভিন্নভাবে ট্রাই করে, অবশেষে একটা সময় সে খুলতে পারে। গোপন ফোল্ডারের একটা ফোল্ডার খোলার পরে সেখানে তারা একটি ক্যালেন্ডার অ্যাপ দেখতে পায়। পবনের সন্দেহ হয় ক্যালেন্ডার অ্যাপ কেউ এত সিকিউরিটি দিয়ে কেন রাখবে। এরপরে আদিতি ক্যালেন্ডার অ্যাপটি ওপেন করে, যেখানে তারা দেখতে পায় সেখানে কয়েকটি লোকেশন এবং টাইম সেট করা ছিল, আর দেখা যায় সবগুলো লোকেশন প্রায় এক জায়গারই। অবশেষে তারা একটি ডেট দেখতে পায় যেটা ছিল আজকেরই, আর লোকেশনটাও ঠিক একই জায়গায়। পবন এবং আদিতি ঠিক করে তারা সেখানে যাবে এবং দেখবে যে এখানে আসলে কি হচ্ছে। পবন সেখান থেকে একটি ড্রেস দেয় আদিতিকে, যে ড্রেসটা পরে তারা রেডি হয়ে যায় সেখানে যাবার জন্য। আর দেখা যায় সেটা একটা নাইট ক্লাব ছিল, গোপন নাইট ক্লাব। সেই নাইট ক্লাবে ঢোকার পরে পাবন সেখানে এমএলএ বিকাশকে দেখতে পায় আর বুঝতে পেরে যায় এই নাইট ক্লাবটা হয়তোবা তারই। আদিতি বলে পুলিশ ডেকে রেড করালে সবাইকে জিজ্ঞাসাবাদ করলে হয়তোবা বিভার ব্যাপারে কিছু জানা যাবে। পবন বলে ওই যে এমএলএকে দাঁড়িয়ে থাকতে দেখছো তার পকেটে পুরো মুম্বাই থাকে, রেড করলেও কিচ্ছু হবে না, এখানে উল্টো আমরাই ফেসে যাব। এরপরেই পবন সেখানে একটি লোককে ফলো করতে থাকে আর আদিতি সেখানে চুপচাপ বসেছিল। পাবন সেই লোকটিকে ফলো করে এবং একটি নিরিবিলি জায়গায় যেয়ে লোকটাকে কিছুটা টর্চার করে এবং জিজ্ঞেস করে এখানে কি চলছে, আমাকে খুলে বলো। লোকটা বলে এটা হচ্ছে মুম্বাই এক্সক্লুসিভ আন্ডারগ্রাউন্ড, আর এখানে আমি একজন সাপ্লায়ার মাত্র। লোকটা বলে এখানে টাকা ওরে, টাকার বিনিময়ে এখানে আপনি আপনার যে কোনো শখ পূরণ করতে পারবেন, যে কোনো, আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন আপনি সব কিছুই করতে পারবেন। এখানে সবাই আসে, বিজনেসম্যান, ক্রিকেটার, অ্যাক্টর্স, সবাই, স্টক ব্রোকার থেকে শুরু করে সবাই এখানে আসে। আপনি যদি টাকা উড়াতে পারেন তাহলেই এই জায়গাটা আপনার। আর এখানে টাকা দিয়ে আপনি যে কারোর সাথে বেড শেয়ার করতে পারবেন, সেটা হোক অভিনেত্রী বা বড় কোনো মডেল বা বিজনেসম্যান। আর সেই লোকটা বলে আমি এখানে শুধুমাত্র ড্রাগস সাপ্লাই করি। এদিকে আদিতি সেখানে বসেছিল, হঠাৎ করেই সেখানে একজন লোক আদিতিকে একটি ড্রিঙ্কস দেয়। আদিতি কি করবে বুঝতে পারছিল না, অবশেষে সে ড্রিঙ্কসটা করেই ফেলে। তখনই বিকাশ সেখানে চলে আসে। আসলে বিকাশ আগে থেকেই আদিতিকে অনেকটা সময় ধরে ফলো করছিল, তাকে এখানে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞেস করে সেখানে কার সাথে এসেছে, কেন এসেছে। আদিতি কিছুটা আমতামতা করে আর বলে সে একজনের সাথে এসেছে, তার এক বন্ধু, সে হয়তোবা ওয়াশরুমে গেছে। এদিকে পাবন সেই লোকটার কাছে জানতে পারে এমএলএ বিকাশই হচ্ছে এটার মালিক, যদিও সে আগে থেকেই ধারণা করছিল, কিন্তু এই লোকটার কাছ থেকে সে নিশ্চিত হয়ে যায়। এদিকে বিকাশ বিভিন্নভাবে আদিতিকে প্রশ্ন করে যাচ্ছিল, আদিতি সেসব প্রশ্নগুলো ম্যানেজ করার চেষ্টা করছিল। ঠিক তখনই বিকাশ তাকে ড্রিঙ্কস করতে বলে। আদিতিও বাধ্য হয়ে সেখানে ড্রিঙ্কস করতে থাকে, কারণ এখানে যারাই আসে তারা ড্রিঙ্কস করে। এখন আদিতি যদি নিষেধ করে তাহলে হয়তোবা সে ধরা পড়ে যেতে পারে যে সে একজন পুলিশ অফিসার। বিকাশ যখন তাকে এভাবে একের পর এক প্রশ্ন করেই চলছিল, ঠিক সেই সময়টাতে সেখানে জোহরা চলে আসে আর বলে আদিতি আমার বন্ধু। জোহরা সেখানে এসে আদিতিকে বাঁচিয়ে নেয়, কিন্তু আদিতিকে দেখা যায় ইতোমধ্যে ড্রিঙ্কস করে সে অনেকটা ঘোরের মধ্যে চলে গেছে। বিকাশ যখন আদিতির ব্যাপারে আরও জানতে চাচ্ছিল, ঠিক তখনই জোহরা তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়, কারণ তার অন্য একজন ফ্রেন্ড তাকে কল করছিল। বিকাশ সেখান থেকে চলে যাবার পরে নেশাগ্রস্ত আদিতিকে জোহরা বলে তোমাকে বলেছিলাম এই কেসটা থেকে দূরে থাকতে, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারলে না, শেষ পর্যন্ত চলে আসলে। এটা তোমার পক্ষে ভালো হবে না, কারণ এখানে যারা একবার ঢোকে তারা আর কখনো বের হতে পারে না।
এদিকে পাবান সেই লোকটাকে বলেছিল যে তার ইনফর্মার হয়ে যেতে, পুলিশের ইনফর্মার হয়ে এখানে সব ইনফরমেশন সে পুলিশকে দেবে, কিন্তু সেই লোকটা তাতে রাজি হয় না। উল্টো সে পাবানকে বলে আপনি নিজেই এখানে এসে ফেসে গেছেন, এখান থেকে বের হবেন কি করে। এটা বলেই সে পাবানের উপরে আক্রমণ করে। পাবান নিজেকে বাঁচানোর জন্য ভাঙা কাচের গ্লাস সেই লোকটার গলার ভেতরেই ঢুকিয়ে দেয়। অন্যদিকে বিকাশ যখন দূর থেকে এই দৃশ্যটা দেখতে পায় যে তারই একজন ড্রাগ সাপ্লায়ারকে কেউ আক্রমণ করেছে, তখন সাথে সাথে সে সব গার্ডদের বলে সব গেটগুলো বন্ধ করে দেওয়ার জন্য। অন্যদিকে জোহরা যখন এটা জানতে পারে তখন আদিতিকে সেখান থেকে সে পাঠিয়ে দেয়, বলে এখানে বিপদ হতে পারে, চলে যাও। আদিতিকে যখন সে বের করে দেয়, জোহরা দেখতে পারে শুধু আদিতি নয়, সেখানে পাবনে এসেছিল। পাবন দৌড়ে এসে আদিতিকে নিয়ে পালাতে থাকে। বিকাশের লোকেরা তাকে ধাওয়া করার একটা পর্যায়ে পবন গাড়িটা নিয়ে তাদের ধোঁকা দেয় এবং তারা তাদের হাত থেকে পালিয়ে যায়। এদিকে আদিতি নেশার ঘরে বুঝতে পারছিল আজকে রাতে যে সময়টা সে পার করেছে এইটাই হয়তো তার আসল জীবন। এতদিন সে জীবনটা যে কাটিয়ে এসেছে সেটা ছিল শুধুমাত্র একটা নাকাব, সেই নাকাবটা সরিয়ে ফেলে আজকে সে আসল জীবনে পদার্পণ করেছে। অন্যদিকে পাবান আদিতিকে তার বাসায় নিয়ে আসে। যেহেতু আদিতি নেশার ঘোরেই ছিল, সে একটা সময় পাবানের কাছে চলে আসে এবং তারা একে অপরের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়। অন্যদিকে সকালে ঘুম থেকে ওঠার পরে আদিতি বুঝতে পারে গতকাল রাতে আসলে তার সাথে কি হয়েছে। সে কিছুটা লজ্জা পেয়ে যায় এবং দ্রুত সেখান থেকে অর্থাৎ পাবনের বাসা থেকে চলে আসে। সকালে আদিতি যখন বাড়ি ফিরে তার হাজবেন্ড কিছুটা রেগে যায় এবং জিজ্ঞেস করে গতকালকে রাতে তুমি কোথায় ছিলে। আদিতি বলে আমার কিছু কাজ ছিল। আদিতির হাজবেন্ড বলে আমি শোভাকে কল করেছিলাম, সেখানে বলেছে সেও কিছু জানে না, আমি থানায় গিয়েছিলাম, সে বলেছে তুমি 2 দিন ধরে অফিসেই যাচ্ছ না, তাহলে তুমি কোথায় গিয়েছিলে। তখনই পাবন আদিতিকে কল করে। আদিতি তার হাজবেন্ডকে বলে তার স্যার কল করেছে, কথা বলে সে তার সাথে কথা বলছে। পাবন তাকে কল করে আর বলে সে দুঃখিত, গতকালকে রাতে যেটা হয়েছে সেটার জন্য সে দুঃখিত। আদিতি বলে সেও দুঃখিত, আসলে সে নেশার ঘোরের মধ্যে ছিল, যার ফলে ওটা সে বুঝতেই পারেনি, অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে, আর এই রাতটা তারা দুজনেই ভুলে যেতে চায়। এদিকে আদিতির শাশুড়ি আদিতির হাজবেন্ডকে আবারও বলে যে তোমার ওয়াইফ তোমার হাত থেকে চলে গেছে, তুমিও আর তাকে কন্ট্রোল করতে পারবে না। ভন বলে হ্যাঁ সেটাই ভালো। এরপরে সে আদিতিকে বলে বাকি যে হিডেন ফোল্ডারগুলো ছিল সেগুলো খুঁজে বের করার চেষ্টা করো। অন্যদিকে গতকাল রাতে সেই নাইট ক্লাবে যা হয়েছে পাপন তাকে বলে যে এমএলএ বিকাশের সাথে জড়িত হয়ে জোহরা সেই নাইট ক্লাবে মেয়ে এবং ড্রাগ সাপ্লাই করে। হয়তো জোহরাই বিভাকে ওই নাইট ক্লাবে নিয়ে গিয়েছিল। এতক্ষণ কথা বলার পরে অবশেষে আদিতি বুঝতে পারে হয়তোবা পাবনকে বিশ্বাস করা যায়। বিভার ফোনে থাকা সেই গোপন ভিডিওর কথা আদিতি বলে দেয় পাবনকে আর বলে আমি প্রথমে তোমাকে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু এখন করছি। আমি সেখানে কিছু গোপন ভিডিও দেখেছি, সেগুলো আমি তোমাকে দেখাবো। অন্যদিকে আদিতির শাশুড়ির কথায় উস্কে যেয়ে আদিতির হাজবেন্ড চলে আসে আদিতির সাথে ঝগড়া করতে এবং তাকে জিজ্ঞেস করে গতকাল রাতে সে কোথায় ছিল আর এই পবনকে, তার সাথে তার সম্পর্কটাই কি। তখন আদিতি বলে আমি আর সে একটা কেসে কাজ করছি, কিন্তু তার হাজবেন্ড কোনোভাবেই কথা মানতে নারাজ। তখনই আদিতির শাশুড়ি সেখানে চলে আসে আর বলে তারা দুজনেই বিভার কেসটা নিয়ে কথা বলছে, কাজ করছে, এছাড়া তুই তো বাড়ি থাকিস না। আদিতি বাসায় বসে যে কি করে সেটা তো আমি দেখি, রাত বিরাতে অনেক ধরনের বাজে ভিডিও আমি তাকে দেখতে দেখেছি। এতে আদিতি কিছুটা রেগে যায়। আদিতির শাশুড়ি বলে এই বাসায় থাকতে হলে আমার কথা মতো থাকতে হবে। তখনই আদিতি আরো রেগে যায় আর বলে আমি একজন পুলিশ অফিসার, আমাকে আমার কাজটা করতে দিন। এতে আদিতির হাজবেন্ড রেগে যায় এবং তাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে, না হলে চাকরি ছাড়তে বলে। তখনই আদিতি বলে এটা একটা পুলিশ কোয়ার্টার আর আমার চাকরির জন্য এটা দেওয়া হয়েছে, তাই বাসাটা আমারই, যদি যেতে হয় আপনারা চলে যান। আদিতি বলে আমি আর আপনাদের সাথে থাকতে চাই না, এটা বলে সে ওয়াশরুমে চলে যায়। অন্যদিকে তখনই আদিতির শাশুড়ি সেখানে কিছু একটা দেখতে পায়। অন্যদিকে বিকাশ পাগল হয়ে বসেছিল যে তার নাইট ক্লাবে কে এসেছিল, কে তার সাপ্লায়ারকে মেরেছে। তখনই তারা সিসিটিভি ফুটেজ দেখতে পায়, সেটা জুম করে একটা সময় দুজনকে চিনতে পেরে যায় বিকাশ এবং হাসতে থাকে। এদিকে ইতোমধ্যে আদিতি বিভার সেই ভিডিওগুলো পবনকে সেন্ড করেছিল। পবন যখন সেই ভিডিওটা দেখে এবং সেখানে ডিসিপি আনন্দকে দেখে সে অবাক হয়ে যায়। তখনই পাবন বুঝতে পারে যে আসলে সে বিভার কেসটা অর্থাৎ এসপি আনন্দ বিভার কেসটা এত দ্রুত ক্লোজ করতে কেন চাইছিল। অন্যদিকে সে এটাও বুঝতে পারে যে এসিপি আনন্দ, জোহরা এবং এমএলএ বিকাশ তিনজনই একই সাথে জড়িত এই কেসটাতে। এছাড়া পবন যখন আগেরবার ফেক ইনকাউন্টারে ফেসে গিয়েছিল তখনও এসিপি আনন্দ এমএলএ বিকাশের সাথে হাত মিলিয়ে তাকে এই কেসটা থেকে সারিয়েছিল এবং তখন থেকে তাকে ওয়ার্নিং দিয়ে রেখেছিল যে পাবনকে তাদের হয়ে কাজ করতে হবে। এদিকে দিনের পর দিন মিডিয়া এটা নিয়ে আন্দোলন করতে শুরু করে, বিভিন্ন ধরনের হ্যাশট্যাগ চালু হয়ে যায় বিভার নামে যে করেই হোক তার এই খুনের রহস্য খুঁজে বের করতে হবে।
যেখানে এসিপি আনন্দের ছেলের বিয়ে 1 সপ্তাহ পর, আর সেটার জন্যই সে কার্ড সিলেকশন করছিল। পাবন সেখানে চলে আসে এবং সে ভিডিওটা দেখায়, যেটা দেখে এসিপি আনন্দ অনেক ভয় পেয়ে যায়। পাবন তাকে বলে, এতদিন আমি আপনার কথায় উঠেছি বসেছি, এখন থেকে আপনি আমার কথায় উঠবেন আর বসবেন, না হলে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে 1 মিনিটও লাগবে না। আদিতি পাবনকে কল করে আর বলে, ভিডিওটা আমাদের কাছে আছেই, তাহলে আমরা ডাইরেক্ট অ্যাকশনে কেন যাচ্ছি না? পাবন বলে, এরা অনেক বড় লোক, এত সহজে এদের ধরা যাবে না, আমাদের আরো কিছুটা ধৈর্য ধরতে হবে। অবশেষে একটা সময় সব প্রমাণ হাতে পাওয়ার পরেই আমরা অ্যাকশনে যেতে পারবো। আদিতি রেগে যায় আর বলে, সবার মতো আপনিও কি এই কেসটাকে ক্লোজ করতে চান? তখন পাবন বলে, 5 বছর আগে আমিও তোমার মতো ছিলাম, আমিও তাদের সাথে একাই লড়তে গিয়েছিলাম। এরপরে কি হয়েছে? ফেক ইনকাউন্টারে আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এদিকে এমএলএ বিকাশ দেখা করতে আসে জোহরার কাছে এবং বলে, তোমার ফ্রেন্ড আদিতি কালকে এই কাজটা করেছে, সাথে পাবানো ছিল, এখন তুমি কি করবে? আর সে কিভাবে ওই নাইট ক্লাবের খোঁজ পেল? আমি তোমাকে কবে থেকে বলছি মিডিয়ার কাছ থেকে এই নিউজটা অন্যদিকে সরিয়ে নাও, একটা কাজও তুমি ঠিকমতো করতে পারো না। এতেই জোহরা রেগে যায় এবং এমএলএ বিকাশকে টর্চার করে। তখনই জোহরা এমএলএ বিকাশকে বলে, যখনই তুমি কাজগুলো করেছিলে তখন তোমার মনে ছিল না, এখন আমাকে দোষারোপ করতে আসছো? আমি আমার কাজটা কিভাবে করতে হয় সেটা ভালো করে জানি। ঠিক তখনই তারা দেখতে পায় মিডিয়াতে বিভার নামে আরও একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। সেই ভিডিও ফুটেজটা তারা প্লে করে। সেটা আর কোনো ভিডিও ফুটেজ না, সেটা ছিল ডিসিপি আনন্দের সাথে বিভার সেই ঘনিষ্ঠ ভিডিওটা। আর এই ভিডিওটা একটা ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হয়েছে। আর সেই ভিডিওটা ইউটিউবারকে দিয়েছিল আদিতির শাশুড়ি। আদিতির শাশুড়ি আসলে একদিন দেখে ফেলেছিল আদিতিকে এই ভিডিওগুলো দেখতে, আর বিভাকে দেখে সে চিনতে পেরে যায়। তাই সেদিন সেই ভিডিওগুলো লুকিয়ে সে নিজে নিয়ে নেয় এবং এই ইউটিউবারকে দিয়ে দেয়। অন্যদিকে ভিডিওগুলো লিক হওয়ার সাথে সাথেই চারপাশে ভাইরাল হয়ে যায়, যার ফলে ডিসিপি আনন্দ কাউকে আর মুখ দেখানোর মতো জায়গা পায় না। সে নিজের সার্ভিস রিভলভার দিয়েই আত্মহত্যা করে। এদিকে ভিডিও প্রকাশের সাথে সাথেই যারাই বিভার পক্ষে ছিল তারা বিপক্ষে চলে যেতে থাকে, কারণ যারা এতদিন বিভাকে অনেক ভালো মনে করত এবং ভালো বউ হিসেবে ভাবত, তারাই আসলে বিভার এই রূপটা দেখে তাকে এখন ঘৃণা করছে, তাকে সবাই ধুচ্ছাই করছে। এদিকে আদিতির হায়ার অফিসার আদিতিকে ডাকে আর বলে, তুমি এত বড় ক্রাইম কিভাবে করলে? বিভার মোবাইলটা তুমি নিজের কাছে কেন রেখেছো? আর এই ভিডিওটা লিক কি করে হলো? এই সব দায়ভার তোমার জন্যই ডিসিপি আনন্দের সুইসাইড হয়েছে। আদিতিও রেগে যায় কিছুটা, সেটা বলে, সেটা আমার জন্য নয়, সেটা তার অপকর্মের জন্য। আপনারা সবাই চাইছেন এই কেসটা ক্লোজ করার জন্য, শুধুমাত্র আমি চাইছি কেসটাকে সমাধান করার জন্য। সেই হায়ার অফিসার আদিতিকে সাসপেন্ড করে, কিন্তু এরপরেই বলে, তুমি যদি এই কেসটা থেকে সরে দাঁড়াও তাহলে তোমার সাসপেনশন উঠিয়ে নেওয়া হতে পারে, এছাড়া তুমি যা চাও তাই দেওয়া হবে। আর যদি এই কেসটা নিয়ে বেশি টানাটানি করো তাহলে তোমার পক্ষেই ভালো হবে না, কারণ তুমি যাদের সাথে লড়তে যাচ্ছ তাদের সাথে তুমি পেরে উঠবে না। আদিতিও বলে, আমি এটা শেষ দেখে ছাড়বো। আদিতি যখনই বাইরে বের হয়ে আসে, শুভা তাকে বলে, কি ব্যাপার, তুমি এই বিষয়টাকে আমাকে একবারও বললে না? তুমি আমাকে এতটুকু ভরসা করতে পারলে না? তুমি আর পাবন স্যার যে এই কেসটাতে কাজ করছো, আমাকে তো অন্তত একবার বলতে পারতে। শোভাকে আদিতি বলে, এই কেসটা নিয়ে যখনই আমি কথা বলছি বা কাজ করছি আমার উপরে অনেক বিপদ আসছে, আর আমি চাই না সেই বিপদটা তোমার উপরে আসুক, এই জন্যই এই কথাগুলো আমি তোমাকে বলিনি। তখনই তারা দেখতে পারে আদিতির হাজব্যান্ড এবং তার শাশুড়িকে পুলিশ ধরে নিয়ে এসেছে সেই ভিডিও পাবলিশ করার অপরাধে। তারা সেখানে বারবার আদিতিকে ডাকে, কিন্তু আদিতি তাদেরকে থামায় না, পুলিশ তাদের ধরে নিয়ে যায়। এদিকে আদিতি বাসায় আসার পরে আবারও বিভার একটি ভিডিও দেখতে পায়, যেখানে সে বলছিল, আমার মনে হয় কেউ আমাকে দেখছে, আমাকে কেউ ফলো করছে, হয়তোবা ওরা আমাকে মেরে ফেলবে, কিন্তু তার আগে আমি নিজেকে মেরে ফেলবো। বাসায় আসার পরে আদিতি ভাবতে থাকে যে কি এমন সত্য যেটা জেনে যাওয়ার পরে বিভাকে কেউ ফলো করছিল, মারতে চাইছিল। তাই সে ভালো করে আবারও কেসটা স্টাডি করতে থাকে। তখনই আদিতি সেখানে অর্থাৎ বিভার মোবাইলে আরও একটি হিডেন ফোল্ডার খুঁজে পায়, যেটার ভেতরে একটি মেডিকেল রিপোর্ট ছিল, প্রেগনেন্সি রিপোর্ট। মৃত্যুর আগে বিভা 2 মাসে প্রেগনেন্ট ছিল। তাই আদিতি ভাবে হয়তোবা এই বাচ্চার বাবাই বিভাকে মারতে চাইতো, কিন্তু এই বাচ্চার বাবা কে? ঠিক তখনই সেখানে চলে আসে পুলিশ এবং বলে তার নামে সার্চ ওয়ারেন্ট আছে, তার বাড়িটাকে সার্চ করা হবে। পুলিশরা সেখানে অনেকক্ষণ পুরো ঘর সার্চ করার পরেও আদিতির নামে তেমন কোনো কিছুই খুঁজে পায় না। এরপরে সেই পুলিশ অফিসার হায়ার অফিসারকে কল করে আর বলে তারা আদিতির বাড়িটা পুরোপুরি সার্চ করেছে, কিন্তু আদিতির ল্যাপটপটা তার কোথাও খুঁজে পাচ্ছে না। হায়ার অফিসার সেই অফিসারকে বলে এত অল্প সময়ের মধ্যে ল্যাপটপটা কোথায় যেতে পারে, দ্রুত সেই ল্যাপটপটাকে খুঁজে বের করো, বাড়িতেই কোথাও আছে। একটা সময় হতাশ হয়ে পুলিশরা সেখান থেকে চলে যায়, আর যাবার সময়
সময় শোভা আদিতিকে হাই বলে যায়। তখনই দেখানো হয় এখানে সার্চ করার আগে শোভা তাকে নিউজ দিয়েছিল আদিতিকে যে পুলিশ তার বাড়ি সার্চ করতে আসছে। তখনই আদিতির সুযোগ বুঝে সেই কম্পিউটার এবং সমস্ত প্রমাণাদি লুকিয়ে ফেলেছিল আর সেগুলো সে পাঠিয়ে দিয়েছিল পবনের কাছে। আদিতি বলে এখন যত এভিডেন্স আছে সেগুলো যদি আমরা রিলিজ করে দেই তাহলে সবার মুখোশ খুলে যাবে, কিন্তু পাবান বলে জোহরার বিরুদ্ধে এখন আমাদের শক্ত কোনো প্রমাণ নেই, এমএলএ বিকাশের বিরুদ্ধেও নেই, তারা দুইজনই যে এই কেসে জড়িত সেটা আমরা প্রমাণ করতে পারবো না। শুধুমাত্র ডিসিপি আনন্দের বিরুদ্ধে শক্ত একটা প্রমাণ ছিল, কিন্তু সেও সুইসাইড করেছে। এখন আমাদের খুঁজে বের করতে হবে বিভার বাচ্চার বাবাকে ছিল। আদিতি রেগে যেতে থাকে, বলে আর কত প্রমাণ পাওয়ার পরে এদের মুখোশ আমরা খুলতে পারবো। বিভা এদের চাপে পড়েই মারা গেছে, এদের সবার মুখোশ খুলে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। তখনই পাবন তাকে বোঝায় তাড়াহুড়ো করে কাজ করলে তাদের সবাই ফেসে যাবে, তাদেরকে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে হবে। দেখা যায় তখনই সেখানে এমএলএ বিকাশ এবং তার লোকেরা চলে আসে, তাদের গান পয়েন্টে নিয়ে সেখানে থাকা সব তথ্য প্রমাণ আর বিভার মোবাইল তারা লুটপাট করে নেয়। তখনই আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে পাবান এমএলএ বিকাশকে কল করেছিল আর এই প্রমাণগুলো যে তার কাছে রয়েছে সেটা পাবানই তাকে বলেছে আর সেগুলো নিয়ে যেতে বলেছিল, অর্থাৎ পাবান বিকাশের হয়ে কাজ করছিল। আর সেখানে এমএলএ বিকাশ বলে তোমাকে পেলে আমি কোনো ভুল করিনি, তুমি আমার কথা শুনেছ, বিপদের দিন পাশে দাঁড়িয়েছ, তোমার সাথে আমার যে ডিলটা হয়েছে সেটা আমি ভুলে যাব না, সেটা আমি পূরণ করব। আদিতি যখন বুঝতে পারে যে পাবন তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তার মনটা ভেঙে যায়, সেখান থেকে সে চলে আসে। কিন্তু আসার আগে আদিতি পাবনকে জিজ্ঞেস করে কেন এমনটা করলেন। পাবন বলে এখনো সব ক্ষমতা বিকাশের কাছেই, আমি যেটা করেছি ঠিকই করেছি। আদিতি বাসায় আসার পরে ভাবতে থাকে এখন কি করবে, সে পাবনকে বিশ্বাস করে ঠকে গেছে, এখন বিভার কেসটা সমাধান করবে কি করে সে। তখনই শোভা তাকে কল করে এবং আদিতিকে বলে তার হাজবেন্ড এবং শাশুড়ি জেলের মধ্যে অবস্থা অনেক খারাপ হয়ে রয়েছে, তারা বারবার চাইছে তোমার সাথে কথা বলতে, তুমি যে করেই হোক তাদেরকে বের করে নিয়ে আসো। তখনই আদিতির মাথায় একটা বুদ্ধি চলে আসে। এরপরে শোভা চলে যায় তার হাজবেন্ড যে সেলে ছিল সেখানে এবং তার মোবাইলটা দিয়ে দেয়। এরপরে আদিতির হাজবেন্ড আদিতির সাথে কথা বলতে থাকে। আদিতি তাকে বলে আমি তোমাকে এবং তোমার মাকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসবো, কিন্তু তোমাকে আমার হয়ে একটি কাজ করে দিতে হবে। আদিতি তার হাজবেন্ডকে বলে আমার ফায়ার সেলের একটা নাম্বার থেকে ভয়েসমেলের রেকর্ডিং চাই। আসলে আদিতির হাজবেন্ড সেখানেই জব করত আর আদিতির হাজবেন্ড এতে রাজি হয়ে যায়। দেখা যায় আদিতির হাজবেন্ড তাকে সেই কাজটা করে দেয় আর সেই ভয়েস রেকর্ডগুলো শোনার পরে আদিতি অনেকটা কিছু জেনে যায়। আসলে সেই ভয়েস রেকর্ডের মাধ্যমে আদিতি জানতে পেরে গিয়েছিল আসলে বিভা ডিএনএ টেস্ট করেছিল তার বাচ্চার, যে তার বাচ্চার বাবা কে, আর সেটা নিয়ে সে একজন ডক্টরের সাথে কথা বলেছিল। এছাড়াও জোহরার সাথেও সে কয়েকবার কথা বলেছিল। সেই সব কিছু শোনার পরে জোহরাকে সে গান পয়েন্টে নিয়ে নেয় এবং বলে বলো বিভাকে কে খুন করেছে, সে কিভাবে মারা গেল। তখনই সেই রাতের ঘটনা দেখানো হয়। শুটিং শেষ করে ছাদে এসে স্মোক করছিল বিভা আর তাকে ডক্টরের সেই ভয়েস মেলগুলো শুনতে শোনা যায়, যেখানে সেই ডক্টর বলেছিল তার গর্ভে যে বাচ্চা রয়েছে তার ডিএনএ স্যাম্পল সে কালেক্ট করে রয়েছে, এখন যে কারো ডিএনএ স্যাম্পলের সাথে সেটা সে ম্যাচ করতে পারে আর এভাবে সে জানতে পারবে যে তার বাচ্চার বাবা কে। আর ওই সময়টাতে জোহরা তার সাথে দেখা করতে এসেছিল আর এটা শিওর ছিল আদিতি, কারণ জোহরা যে ব্র্যান্ডের সিগারেট খেত সেই একই ব্র্যান্ডের সিগারেটের টুকরো সেই ছাদের উপরে পড়ে থাকতে দেখেছিল ক্রাইম সিনে আদিতি সেই দিন। এই জন্য সে জানতে পেরে গিয়েছিল যে বিভার মৃত্যুর পেছনে জোহরের হাত রয়েছে। বিভা সেই দিন যখন জোহরার সাথে কথা বলছিল সে বলছিল সে আর ওই নাইট ক্লাবে যাবে না, সে বিকাশের হয়ে আর কাজ করবে না, সে মুক্তি চায়। জোহরা তখন হাসে যে বিকাশ কাউকে এভাবে ছেড়ে দেয় না, তুমি কখনোই সেখান থেকে বের হতে পারবে না। কারণ যেহেতু বিভা একজন জনপ্রিয় অভিনেত্রী ছিল তাই সেই নাইট ক্লাবের অনেকেই বিভার সাথে সময় কাটাতে চাইত আর এভাবেই বিভা অভিনয়ের পাশাপাশি অনেক পরিমাণ টাকা ইনকাম করত বিকাশের মাধ্যমে। বিকাশ তাকে কোনোভাবেই ছাড়বে না এই কাজে থেকে। জোহরা তাকে বোঝায় যে এখান থেকে সে বের হতে পারবে না আর বিকাশের সাথে লড়তেও যেন সে না যায়। তখনই বিভা বলে সে প্রেগনেন্ট। এটা শুনে জোহরা অবাক হয়ে যায়। সে বিভাকে বলে কার বাচ্চা। বিভা বলে সেটা সে নিজেও জানে না, কিন্তু সেটা সে খুঁজে বের করবেই। জোহরা বলে এটা জানাজানি হয়ে গেলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে, বাচ্চাটা তুমি নষ্ট করে ফেলো। বিভা বলে না, এটা গড আমাকে দিয়েছে গিফট হিসেবে আর এটা আমি রাখবই, যার যা হবে পরে আমি দেখে নেব, কিন্তু এই বাচ্চাটাকে আমি বড় করে তুলবো। জোহরা বলে বড় হয়ে যখন ও জানতে চাইবে ওর বাবার পরিচয় কি তখন তুমি কি বলবে। বিভা বলে আমার পরিবারের সবাই এমনকি তুমিও শুধু আমাকে ব্যবহার করেছো, আমাকে দিয়ে টাকা ইনকাম করেছো, শুধুমাত্র এই একটা জিনিস আমার নিজের, আমি সেটা রাখতে চাই। জোহরা বলে এইসব লাইন মুভিতে বা নাটকেই ভালো মানায়,
বাস্তব জীবনে নয়। এই বাচ্চাটাকে কেউ বাঁচতে দেবে না। এসিপি আনন্দ, বিকাশ, কি ভেবেছ এরা এই বাচ্চাটাকে বাঁচতে দেবে? যখন তারা এই বাচ্চার ব্যাপারে জানতে পারবে, বাচ্চাটাকে নিঃশেষ করে দেবে, মেরে ফেলবে, তখন তুমি কি করবে? জোহরা বলে, আমি আউটডোরে একটা শুটিং রাখবো, সেখানে আমি একজন ডক্টরের সাথে কথা বলবো, সেখানেই তুমি বাচ্চাটা অ্যাবর্শন করে দিয়ে এসো, কারণ তুমি যে পথে একবার পা বাড়িয়েছ সেখান থেকে কোনো ফিরে আসার পথ নেই। ঠিক তখনই বিভা কান্না করতে থাকে এবং যেহেতু সে বুঝতে পেরেছিল এই সন্তানটা সে বাঁচিয়ে রাখতে পারবে না, তাই সে নিজেই ছাদ থেকে পড়ে সুইসাইড করেছিল। এদিকে পবনকে দেখা যায় সেখানে এখনও সে বিকাশের সাথে বসে কথা বলছিল। এরপরেই পবন একটা সময় বিকাশের লোকের উপরে হামলা করে, তার একজন সিকিউরিটি গার্ডকে সেখানে মেরে ফেলে। অন্যদিকে বিকাশকে সে বলে, তোমার কি মনে হয় তোমাকে আমি এখানে ডেকেছি এই প্রমাণগুলো হাতে দেওয়ার জন্য? তখনই পবন বিকাশকে একটি ভিডিও দেখায়, যে ভিডিওতে বিকাশও একবার বিভার সাথে ঘনিষ্ঠ হয়েছিল। এছাড়া সেখানে সেই প্রেগনেন্সির রিপোর্টটাও দেখায় যে মারা যাবার আগে বিভা 2 মাসে প্রেগনেন্ট ছিল। এই সব কিছু দেখে বিকাশ ভয় পেয়ে যায়, কারণ এগুলো যদি বাইরে চলে আসে তাহলে তার এমএলএ পদটা তো যাবেই, সে একেবারেই শেষ হয়ে যাবে। আসলে এতদিন ডিসিপি আনন্দ এবং এমএলএ বিকাশ একেবারে পাবনকে হাতের মুঠোয় রেখেছিল, তাদের কথা মতো উঠত এবং বসত। পাবন এমন একটা সুযোগ খুঁজছিল যে তাদের উপরেই হামলা করতে পারবে। অবশেষে ডিসিপি আনন্দকে সরিয়ে দেওয়ার পরে এমএলএ বিকাশকেও সে নিজের হাতের মুঠোয় নিয়ে আসে। এদিকে আদিতিকে একটি আর্টিকেল লিখতে দেখা যায়, যেখানে বিভা এবং তার মৃত্যু সম্পর্কিত সব তথ্য ছিল। এছাড়া এর পেছনে কারা কারা দায়ী, কিভাবে দায়ী, সবকিছু সে লেখে। আদিতি সেই ডক্টরের সাথে দেখা করে যে বিভার প্রেগন্যান্সি রিপোর্ট টেস্ট করেছিল, সেখান থেকে সে অনেক কিছুই জানতে পারে। কিন্তু বিভার বাচ্চার বাবাকে সেটা এখনো আদিতি এবং সেই ডক্টর জানতে পারেনি। এরপরে আদিতি চলে যায় জোহরার কাছে এবং তাকে সবকিছু খুলে বলে যে আদিতির বাবাকে সেটা সে খুঁজে বের করতে চায়, এই জন্য সে যেন তাকে সাহায্য করে। জোহরা তখন হাসে আর বলে, তুমি কি ভেবেছ এই কেসটা নিয়ে তুমি এত দূর আসতে পেরেছ তোমার ইচ্ছে? আমি তোমাকে আসতে দিয়েছি। প্রথম যেদিন তুমি আমার কাছে এসেছিলে তখনই আমি জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম তোমার ভেতরে সাহস রয়েছে, তুমি পারবে। আমি তোমাকে দিয়ে শুধুমাত্র আমার কাজটা করিয়ে নিয়ে এসেছি। তোমার কি মনে হয় সেই নাইট ক্লাবে তুমি গিয়েছিলে? আমি তোমাকে সেখানে নিয়ে গিয়েছিলাম পাবানের সাহায্যে। অর্থাৎ পাবান এতদিন যা যা করেছে সবকিছুই করেছিল জোহরার কথা অনুযায়ী। প্লাস জোহরা জানতো ডিসিপি আনন্দ এবং এমএলএ বিকাশের সাথে বিভার একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তারপর থেকে এই দুইজনকে জোহরা সরিয়ে দিতে চাইছিল, কিন্তু কিভাবে সেটা বুঝতে পারছিল না। তাই সে পবনের সাহায্য নিয়ে আদিতিকে ব্যবহার করে মাত্র। আদিতিও বুঝতে পারে সে অনেক বড় একটা জালে ফেসে গিয়েছে, এখান থেকে বের হতে গেলে তার জীবনটাও চলে যেতে পারে। এই জন্যই সে একটি আর্টিকেল লেখে এবং বিভা মৃত্যুর সম্পর্কে যত প্রমাণ রয়েছে সেটা একটা বক্সে রাখে, যে কিভাবে সেই দিন জোহরাই বিভাকে মৃত্যুর জন্য অর্থাৎ সুইসাইডের জন্য ফোর্স করেছিল তাকে। সেই সময় সে বিভাকে সাহায্য করার পরিবর্তে কিভাবে বিভাকে আর মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, সব প্রমাণ, সব অডিও রেকর্ড এবং সেই প্রেগনেন্সি টেস্ট ভিডিও সহ সব প্রমাণগুলো সে একটি বাক্সে ভরে রাখে। সেই আর্টিকেলে আদিতি আরও লেখে যে জোহরা যে এতদিন তার সাথে যে গেমটা খেলেছিল সেটা সে অনেক আগেই আন্দাজ করতে পেরেছিল। জন্য আদিতি আগে থেকে জোহরার সাথে মিলে তার সামনে থেকে প্রমাণগুলো একত্র করছিল। এরপরে সব প্রমাণ যখন তার হাতে চলে আসে, সেই সব প্রমাণগুলো রেখে যায় এক জায়গায়। এরপরে সেই প্রমাণগুলো পার্সেলের মাধ্যমে সেই ইউটিউবারের কাছে পৌঁছে দেওয়া হয়, যে ইউটিউবার এর আগে ডিসিপি আনন্দ এবং বিভার ভিডিওটি কোনো ভয় ছাড়াই প্রকাশ করেছিল তার ইউটিউব চ্যানেলে। অন্যদিকে জোহরা, এমএলএ বিকাশ এবং পাবান এই কেসের সাথে জড়িত ছিল, তারা এই কেসটাকে অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। এই সব কিছু জানার পরে অবশ্যই তারা আদিতিকে খুঁজে বের করার চেষ্টা করবে, তার উপরে বদলা নেওয়ার চেষ্টা করবে, তাকে মেরে ফেলার চেষ্টা করবে। এই জন্য আদিতি নিজের সব আইডেন্টি পুড়িয়ে ফেলে এবং সব প্রমাণ লোপাট করে দিয়ে সেখান থেকে সে চলে যায় অন্য কোথাও, অন্য একটা শহরে। আর যাবার আগে সে মনে মনে বলতে থাকে, হয়তো আমি বিভার বাচ্চার বাবাকে সেটা খুঁজে বের করতে পারিনি, কিন্তু আমি হাল ছেড়ে দেইনি, আমি সেটা খুঁজে বের করবই। অর্থাৎ এমএলএ বিকাশ, পবন এবং জোহরার মুখোশ ফাঁস করে দিয়ে আদিতি অন্য একটা শহরে চলে যায়, কিন্তু সে তার ইনভেস্টিগেশন এখনো থামায়নি। বিভার বাচ্চার বাবাকে সেটা সে অবশ্যই খুঁজে বের করবে। এখানেই এই ওয়েব সিরিজটি শেষ হয়ে যায়। তো ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া যে কোনো প্রয়োজনে কন্ট্যাক্ট করতে চাইলে ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম আইডি থেকে কন্ট্যাক্ট করতে পারেন। ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি।